দর্শক, আপনারা জানেন সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে খুবই উত্তেজনা চলছে। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে এই সপ্তাহে উত্তেজনাপূর্ণ বাদানুবাদ হয়েছে সীমান্তে একটি বেড়াকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ছাত্র বিদ্রোহের মাধ্যমে ৫ আগস্ট বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার পর উভয় দেশের মধ্যে সম্পূর্ণ ভঙ্গুর হয়। হাসিনা এখন ভারতে নির্বাসনে আছেন। নয়াদিল্লি ছিল হাসিনার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এবং অনেক বাংলাদেশি হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনকে সমর্থন করার জন্য বাংলাদেশের শক্তিশালী প্রবেশী ভারতের প্রকাশ্যে সমালোচনা করেছেন। বৃহস্পতিবার সর্বশেষ বিরোধ সামনে আসে যখন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ দাবি করে যে তাদের বাংলাদেশি প্রতিপক্ষরা বেড়া দিতে বাধা দিচ্ছে। বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এ কে আর্জ বলেন, গবাদি পশুদের বিচরণ আটকাতে বাংলাদেশ সীমান্তরক্ষীরা তাদের একটি বেড়া নির্মাণ বাধা দেওয়ার চেষ্টা করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে কোনো সহিংসতা ঘটেনি। বাংলাদেশ প্রায় সম্পূর্ণভাবে ভারত দ্বারা বেষ্টিত এবং এর সীমান্তটি ৪,০০০ কিলোমিটার ২৪৮৫ মাইল এরও বেশি বিস্তৃত, যার বড় অংশ বেড়াহীন। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন যে বেড়াটি ২০১২ সালের চুক্তির অংশ হিসাবে সীমান্তে গরুর বিচরণ বা চুরি হওয়া বন্ধ করার জন্য তৈরি করা হয়েছিল। গরু চোরাচালান দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত বাংলাদেশের সাথে তার ভাগ করা সীমান্ত বরাবর অনুপ্রবেশ আটকাতে বেড়া তৈরি করেছে। গরু চোরাচালান রোধে বিএসএফ কর্তৃক ভাড়া করা ৫ ভারতীয় বোট অপারেটরকে চলতি মাসে নদী সীমান্তের ওপারে চলে যাওয়ার জন্য বাংলাদেশ সীমান্তরক্ষীরা গ্রেপ্তার করে। বিএসএফ জানিয়েছে ৫ জনকে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আর্য বলেন, গঙ্গা নদীতে প্রবল স্রোতের কারণে নৌকাগুলো প্রায় অসাবধানতাবশত বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করে। তিনি বলেন, বিএসএফ কর্মকর্তারা ভারতীয় বোট অপারেটরদের ফেরত পাঠানোর অনুরোধ করেছিলেন, কিন্তু বাংলাদেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতি বা মিডিয়ার চাপের কারণে বাংলাদেশের সীমান্তরক্ষীরা তা প্রত্যাখ্যান করে। হাসিনার প্রস্থানের ফলে বাংলাদেশে যে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা থেকে বাঁচতে ভারতের সীমান্ত অতিক্রমকারী অসংখ্য বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার খবরে শঙ্কা প্রকাশ করেছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দুদেরকে হাসিনার আওয়ামী লীগ দলের সমর্থক হিসেবে দেখা হয়, কিন্তু ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই অপপ্রচারকারীরা হিন্দুদের ওপর হামলার অভিযোগ করেছেন, যা প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার আরেকটি কারণ। দর্শক, আপনারা জানেন যে ভারতের যে মিডিয়াগুলা সেগুলা সর্বদাই মিথ্যা, আর তারা এমনভাবে মিথ্যা বলছে যেগুলা মানে বাস্তবের একদম কাছাকাছিও নয়। মিথ্যার তো মানুষের একটা সীমানা থাকা দরকার। মানে এমন একটা অবস্থা, এমনভাবে তারা মিথ্যা বানিয়ে বলছে যেটা কোনো মিথ্যার কোনো সত্যের কোনো কাছাকাছি নাই। তো যাই হোক দর্শক, এই ধরনের মিথ্যা ভারত যখন বলতেছে তখনই আমাদের বোঝার আর বাকি নাই যে তারা আমাদের কেমন বন্ধু, কেমন আমাদের প্রতিবেশী। কিন্তু আমাদের জন্য অনেকটা দুর্ভাগ্য, আমাদের জন্য অনেকটা হুমকি যে এই ধরনের অসভ্য জানোয়ারের মতন এইভাবে মিথ্যা বলে যায়, সারোয়ার এইভাবে মিথ্যা বলতেছে। এই ধরনের লোক আমাদের প্রতিবেশী হয়ে গেছে। এই ধরনের রাষ্ট্র, যেই দেশের রাষ্ট্রনীতি এইভাবে তারা সর্বদাই ভারতের ভিতরে, আপনারা জানেন যে কী ধরনের দাঙ্গা চলতেছে হিন্দু মুসলমানদের মধ্যে। আর বর্তমান যে মোদী সরকার আছে, এই সরকার পতন না হওয়া পর্যন্ত আমাদের সম্ভবত ভারতের সাথে কোনো সম্পর্কের উন্নতি হবে না। এইটাই আমাদের সর্বশেষ অবস্থা হয়তোবা, কারণ এই সরকার সর্বদাই এত টানাপোড়েন আমাদের সাথে, বাংলাদেশ এবং ভারতের সাথে, তারপরও এখনও পর্যন্ত ভারতের মিডিয়া বা ভারতের সরকার থেমে নেই। তাদের সমস্ত প্রপাগান্ডা বা মিথ্যা শুধু প্রচার করেই যাচ্ছে। মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু সর্বপ্রথম তার ঠান্ডি লাগে, তার কাশ হয়, তারপরে জ্বর আসে, আস্তে আস্তে সে ক্লান্ত হয়, আস্তে আস্তে সে দুর্বল হয়ে আসে। ঠিক তদ্রূপ ভারতের সাথে আমাদের সম্পর্কটা আজকে থেকে নয়, ১৯৭১ সাল স্বাধীনের পর থেকেই বাংলাদেশ ধীরে ধীরে আমাদের সম্পর্ক একদম তলানিতে গেছে, একদম অবনতি হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যে আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, আমরা ভারতের সাথে সম্পর্ক এমন একটা অবস্থাতে গেছে, একদম মানে কবর দেওয়া হয়েছে। ভারতের সাথে কোনো সম্পর্ক রাখারে আমাদের বর্তমানে এটা
নৈতিকভাবে এটা আমাদের জায়েজ নাই। তার কারণ হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন ইতিহাস যদি অতীতে এই পর্যন্ত আপনারা জানেন যে বিভিন্ন বাংলাদেশের সীমান্ত, ভারতের সীমান্ত যে কী ঘটনাগুলা ঘটছে যদি আপনারা এগুলা জানেন বা অতীতের কথাগুলো যদি স্মরণ করেন তাহলে ভারতের সাথে এক মুহূর্তের জন্য তাদের সাথে সম্পর্ক করা সমস্যা। তো সেই দীর্ঘদিনের আপনারা জানেন তারা যেই আচরণগুলো আমাদের সাথে করছে সেই আচরণ দীর্ঘদিন করতে এমন একটা পর্যায়ে আসছে এখন তাদের সাথে আমাদের যুদ্ধ ছাড়া বা আমাদের তাদের সাথে আর কোনো রকমের মীমাংসা হওয়ার কোনো যোগ্য বা তারা রাখে না এরকম। যাই হোক, শুধু বাংলাদেশের সীমান্তেই কেন মারে মানুষ? বিএসএফ সবসময় আমাদের মানুষ মাইরা কাঁটাতারের মধ্যে আটকে রাখে, শুকিয়ে লায়, শুটকি করে লায় মানুষকে তারা পশু মনে করে। বাংলাদেশ মানুষগুলা তারা মানুষই মনে করে না এইরকম। তো আজকে এই বর্তমান আপনারা জানেন ৫ই আগস্টের পর শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে এখন যেহেতু তার আপনারা জানেন বিশ্বের কাছে তার একটা ভালো একটা শক্তি বা বিশ্বের বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে বিশ্বের বড় বড় নেতাদের সাথে তার ভালো সম্পর্ক শক্তি থাকার কারণে আজকে ভারত কিছু করতে পারতেছে না বা ভারত যদি অন্য এই ডক্টর ইউনূস সরকার ক্ষমতা হারানোর পর থেকে ক্ষমতা পদত্যাগের বা ক্ষমতা ছাড়ার পর থেকে একটা যখন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখন কিন্তু বিদেশের সাথে জানি না কী সম্পর্ক থাকে বা ভারতের সাথে কী সম্পর্ক এটা পরবর্তী দেখা যাবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে 18 কোটি মানুষের যে মনের ভাব বা ভারতের সাথে যে সম্পর্কটা সেটা পুরোই এখন সরকার প্রকাশ করার চেষ্টা করছে। তো যাই হোক, বাংলাদেশ ভারত সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী খাতুনের লাশের সেই দৃশ্যের কথা আমরা আজও বলতে পারি না। কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার অনন্তপুর সীমান্তে 2011 সালের 7 জানুয়ারি কিশোরী ফেলানী খাতুনকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ গুলি করে হত্যা করেছিল। আজ ফেলানী হত্যার 14 বছর পূর্ণ হলেও এখনও ন্যায় বিচার পায়নি ফেলানীর বাবা বা পরিবার। 15 বছর বয়সী কিশোরী ফেলানী কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে তার বাবার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। কাঁটাতারের পার হওয়ার সময় তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। তার লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়। সম্প্রতি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকার ফেলানীর বাবা নূর ইসলাম বলেন, আমি 2 বার ভারতে গিয়ে সাক্ষাৎ দিয়েছি কিন্তু আজও ন্যায় বিচার পাইনি। যতদিন বেঁচে থাকব ততদিন এই লড়াই চালিয়ে যাব, ছোট ভাই জাহান উদ্দিন বলেন। 14 বছর পার হলো কিন্তু আমার বোনের হত্যার বিচার এখনো হয়নি। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই যেন এই হত্যাকাণ্ডের কঠোর বিচার হয়। বন্ধুরাষ্ট্র বাংলাদেশের সীমান্তে আধিপত্যবাদী আচরণ করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বৈরী প্রতিবেশী চান বা পাকিস্তানের নাগরিকদের এই ক্ষেত্রে এইভাবে ধারাবাহিকভাবে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনা ঘটে না। সেখানে যুদ্ধ অবস্থা থাকতে পারে কিংবা বিচ্ছিন্নভাবে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটতে পারে, কিন্তু বাংলাদেশ সীমান্তের মতো একতরফা ধারাবাহিক সীমান্ত হত্যা নেই। আপনারা জানেন ভারতের সাথে চীনও কিন্তু সীমান্ত আছে, পাকিস্তানের সীমান্ত আছে, কিন্তু ওই ধরনের সীমান্তে এইভাবে গুলি করার কোনো ইতিহাস নেই। গুলি করে এইভাবে মানুষ কাঁটাতারের উপরে শুটকি করে না। শুধু একমাত্র বিএসএফ শুধু বাংলাদেশের সেই সীমান্তগুলো আছে এইখানেই তারা এই সীমান্তের মধ্যে বাংলাদেশের মানুষকে তারা গুলি করে এইভাবে কাঁটাতারের মধ্যে এইভাবে শুটকি করে দেয়, গুলি করে তারা মেরে ফেলে। গত বছর 9 এপ্রিল এক বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে দেখে চমকে উঠেছিলাম। কোনো কারণ ছাড়াই বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে 2 রাখালকে গুলি করেছিল ভারতের বিএসএফ। এটি তো কখনোই মানা যায় না। দুঃখজনক হলেও সত্য যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। সীমান্ত হত্যা প্রসঙ্গে উঠলেই আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে গুলি চালানোর অজুহাত দাঁড় করায় ভারতীয় বিএসএফ। বিএসএফের গুলিতে নিহত সব বাংলাদেশিকে অপরাধী মনে করে তারা। সবাইকে চোরাচালানকারী বা গরু পাচারকারী মনে করে। অথচ ভারতের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চের তরফেই আমরা জানতে পারি সীমান্ত হত্যার পিছনে যে গল্প ফাঁদা হয় তা সঠিক নয়। সীমান্ত দিয়ে যে গরু চোরাচালান হয় বা চোরাচালানিদের হত্যা করা হয় সেই গরু জন্মত সীমান্তে হয় না। আরও ভারতের অভ্যন্তরে আরও অনেক দূর থেকে এমনকি অন্যান্য রাজ্য থেকে সেই গরু এনে জড়ো করা হয় সীমান্তে। বিএসএফ সহ ভারতের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা না থাকলে এই গরু কিভাবে সীমান্তে আসে? ভারতের পেনাল কোড কিংবা আন্তর্জাতিক কোনো আইনে নিরস্ত্র নাগরিককে নির্যাতন করে বা গুলি করে হত্যা করার বিধান নেই। কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার করলে তাকে গ্রেপ্তার করে বিচার করা যেতে পারে, কিন্তু ভারত সীমান্তে ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বীকৃত সব আন্তর্জাতিক দ্বিপক্ষীয় প্রটোকল
আগ্রহ করে সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে। এছাড়া সীমান্ত সম্পর্কিত ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় প্রটোকল চলছে। এক দেশের নাগরিক যদি বেআইনিভাবে অন্য দেশে প্রবেশ করার চেষ্টা করেন বা কোনো অপরাধে লিপ্ত হন, তাহলে সংশ্লিষ্ট দেশের সীমান্তরক্ষী বাহিনী আত্মরক্ষার যে কোনো পদক্ষেপ নিতে পারবে, তবে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করাটাই বাঞ্ছনীয়। প্রটোকলে আরও বলা আছে, সীমান্ত দিয়ে যদি গরু পাচার করা হয়, তাহলে গরু ও গরু পাচারকারীদের সম্পর্কে তথ্য অপর পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে এবং নিকটস্থ থানা পুলিশের কাছে মামলা করে গরু উদ্ধারে পদক্ষেপ নিতে হবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? বাস্তবে দেখি তারা কি করে, কোনো কিছু হইলে ডাইরেক্ট গুলি করে মানুষকে হত্যা করে। সেই থেকেই আমাদের এই ধরনের আজকের এই পরিস্থিতি ভারতের সাথে। এবং আপনারা জানেন বর্তমানে ভারতের যে সমস্ত মিডিয়াগুলা, বিশেষ করে রিপাবলিক, তারা কিভাবে মিথ্যা প্রচার বাংলাদেশ সাথে করছে, তাদের যে বৈরী আচরণ। তারা সংবাদের প্রথমেই আসবে বাংলাদেশ, বাংলাদেশ বলতে চিল্লাচিল্লি। কিন্তু তাদের ভারতের ভিতরে কি হচ্ছে, ভারতের ভিতরে কিভাবে তারা মানুষ মারছে, সংখ্যালঘু নিয়ে বিভিন্ন নিয়ে তারা বিভিন্ন রকমের ইস্যু নিয়ে তারা শুধু বাংলাদেশকে কিভাবে ছোট করবে, কিভাবে ঘায়েল করবে, শুধু সেই প্রচেষ্টাই তাদের আছে। তো যাই হোক দর্শক, আমরা ইনশাআল্লাহ আশা করব যে ভারতের এই আগ্রাসন থেকে, ভারতের হায়নাদের এই কথাবার্তা বা এই ধরনের পদক্ষেপ থেকে আমরা ইনশাআল্লাহ কোনো একদিন মুক্তি পাবো। আমরা ইনশাআল্লাহ সেই অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।